জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এখানে মূল থিমটা কি ছিল? মূল থিমটা ছিল হচ্ছে যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আমাদের উপর বৈষম্য করা হচ্ছে। তো তার মানে হচ্ছে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করাটা, যেটা 2024 সালে এসে বাংলাদেশের ছাত্র সমাজ, সকল ছাত্র জনতার কাছে প্রাসঙ্গিক হয়েছে, ঠিক একই টার্গেটটা ছাত্র শিবির 19৭ সালে ঠিক করেছিল। এভাবে করে আসলে আমাদের টোটাল কার্যক্রমটাই হচ্ছে একজন শিক্ষার্থীকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমের মধ্য দিয়ে তিনি যেন নিজেকে যোগ্যতা সম্পন্ন হিসেবে তৈরি করতে পারেন, এই মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। নারী পুরুষ সবাই একাকার হয়ে গিয়েছে একটা জায়গায়, যে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ চাই এবং ফ্যাসিবাদকে এখান থেকে যে কোনো মূল্যে সরাইতে হবে। এর জন্য আমার জীবন দিতে হলে আমি জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, পরিশ্রম করব, রাস্তায় পড়ে থাকবো। বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, করবই শান্তির স্বপ্ন স্বদেশ। সালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একটা লম্বা ডিসকাশন হবে, বাট শুরুতে আমরা আজকে যেহেতু মহান স্বাধীনতা দিবস, আজকের এই বিশেষ দিনে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং লাখো নারী এবং মাদের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আসলে সত্যি বলতে খুব অসাধারণ একটা উদ্যোগ বলতে হবে বাংলাদেশের ছাত্র শিবিরের জন্য, যে স্বাধীনতা দিবস পডকাস্ট। সো এই পডকাস্টে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। পডকাস্টে শুরু করার আগে স্বাভাবিক যেটা হয়, আমি আপনার স্ট্যাটাসটা পড়ছিলাম আর কি, আমরা ওইখান থেকে একটু স্টার্ট করি। আসলে মনে হয় আমি দেখছিলাম আপনি লিখেছেন, আমি একটু পুরোটা পড়ে শোনাই। 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। মহান আল্লাহ তাদের অবদান ও ত্যাগ কবুল করুন, দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কিংবা চেতনার বয়ানে রক্তে কেনা স্বাধীনতাকে আর ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। এদেশ আমার, আপনার, আমাদের সবার বাংলাদেশ। দেশপ্রেম ও সততা একে অপরের সমানুপাতিক, তাই সত্যিকারের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্মের হাত ধরে গড়ে উঠুক প্রত্যাশিত সমৃদ্ধ বাংলাদেশ। সো ইন্টারেস্টিং। অনেস্টলি স্পিকিং, লাইনগুলোকে বেশ কিছু জায়গায় জেনারিক মনে হলো, একটা লাইন আমার আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে সততা, দেশপ্রেম ও সততা একে অপরের সমানুপাতিক, কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুরুতে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, যে 2025 সালের 26 মার্চ আজকে আমরা উদযাপন করছি অন্যরকম একটা পরিবেশে। বিশেষ করে গত 15 বছরের বেশি সময় ধরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করছি, এবং আমি বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া করছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, সে সকল শহীদদের জন্য, যারা আহত পঙ্গুত্ব হয়েছেন এবং যারাই বীরত্বের ভূমিকা রাখার কারণেই আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। তো আমি তাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে এটার উত্তম প্রতিদান দান করুন, আমিন। আপনি যে প্রশ্নটা করেছেন আমার স্ট্যাটাসকে কেন্দ্র করে, যে দেশপ্রেম এবং সততাকে কেন সমানুপাতিক আমরা বলছি বা বলার চেষ্টা করছি। দেখুন, সততা মানে হচ্ছে একটা কমিটমেন্টের জায়গা, একটা নীতি আদর্শের উপর আমার কমিটমেন্ট থাকবে। আর দেশপ্রেমটাকে আমরা যতটুকু না থিওরিক্যালি এক্সপোজ করছি, প্র্যাকটিক্যাল জায়গাটা আসলে ততটুকু আমরা দেশের প্রতি কমিটমেন্টটা রক্ষা করতে পারছি না, অনেকাংশে আমরা সেটাই দেখতে পাই। তো সে জায়গা থেকে দেশপ্রেম মানেই হচ্ছে দেশের প্রতি ভালোবাসা থাকবে, মমত্ববোধ থাকবে, দেশের নাগরিকদের প্রতি একটা কমিটমেন্টের জায়গা থাকবে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। ইন দ্য সেম ওয়েতে আসলে সততা আমাকে সে শিক্ষাগুলোই দেয়। তো এজন্য আমরা মনে করছি যে আসলে শুধুমাত্র দেশপ্রেমকে থিওরিক্যাল ভাবে প্রকাশ করার মধ্য দিয়ে সততাকে ওন না করতে পারলে আসলে দেশপ্রেমের সঠিক যে সংজ্ঞায়ন অথবা দেশপ্রেম থেকে যা অর্জন করতে চাই সেটা আসলে করা আমাদের পক্ষে পসিবল না। এজন্য আমরা এটাকে একটা পরিপূরক বা সমানুপাতিক বলছি। কারণ আমি একটা কনটেক্সট এভাবে একটু সেট করছি, যে আমরা বিগত 16 বছরে মানে আমরা একই সাথে দুইটা জিনিস দেখেছি। সেটা হচ্ছে যে কিভাবে তৎকালীন সরকার দেশটাকে পরিচালিত করছে, কিভাবে বিরুদ্ধ মতকে দমন করার চেষ্টা করা হয়েছে, যেটা আসলে মত প্রকাশের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছে, কিন্তু তারা একই সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আমাদেরকে সবসময় শুনিয়েছে। আবার আমরা সেই সময়গুলোতে দেখেছি প্রচুর কর্পোরেটস এবং প্রচুর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলেন বা গভর্নমেন্টের উদ্যোগে কিছু দেশপ্রেমের কিছু স্টাইল তৈরি করা হয়েছে। যেমন ধরেন, রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটলেই সেটা দেশপ্রেম, জায়গা মতো যদি আমরা আমাদের গার্বেজগুলোকে ডাম্প করি অতটুকুই দেশপ্রেম। কিন্তু আসলে কি দেশপ্রেম এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ? দেশপ্রেম সংজ্ঞায়িত আপনি কিভাবে করতে চান দেশপ্রেমকে? হোয়াটস দ্য ডেফিনিশন? আপনি কি মনে করেন? জি, শুকরিয়া, ধন্যবাদ। তো আপনি যেটা বলেছেন যে কিছু ছোট ছোট ইভেন্টের কথা বলেছেন, যেমন রাস্তা দিয়ে হাঁটছি, ফুটপাতে হাঁটছি, অথবা ময়লাগুলো আমি ডাস্টবিনে ফেলছি,
অথবা কোনো একজন মানুষকে রাস্তায় আমি সহযোগিতা করছি, নিঃসন্দেহে সবগুলোই দেশপ্রেমের অংশ। তবে কালেকটিভলি আমরা যদি চিন্তা করি, আসলে দেশপ্রেমটা আমাকে অনেক ব্রড পরিসরের সংজ্ঞায়ন করে। তো সে জায়গা থেকে আমরা বলবো যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, নিঃসন্দেহে আমাদের উপর দীর্ঘদিনের শোষণ ছিল। আমরা ইংরেজদের আমলে শোষণগুলো দেখেছি। ইংরেজের পরে যখন ভারত পাকিস্তান আলাদা হলো, সেখানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শোষণের চিত্রগুলো আমরা দেখেছি। এই সবগুলো প্রেক্ষাপটকে মারিয়ে তো হচ্ছে আমরা আসলে স্বাধীনতার ধারপ্রান্ত বা স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা দেশকে নেতৃত্ব দিয়েছে তারা সেই দেশপ্রেম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জায়গাটা যথাযথভাবে রাখতে পারে নাই। অনেকাংশেই দেশের স্বার্থকে আমরা ব্যক্তি স্বার্থ অথবা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতার স্বার্থে অথবা দলীয় স্বার্থে আমরা অন্য দেশের কাছে সেগুলোকে জলাঞ্জলি দিয়েছি। এই চিত্রগুলো আমরা দেখে এসেছি। এক্ষেত্রে যদি আমি খুব স্পেসিফিকলি বলি যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশটি রয়েছে, অনেকাংশেই আমরা দেখেছি যে তাদের কাছে এমন এমন চুক্তি করেছে যেটা কখনোই আসলে আমাদের দেশের স্বার্থ রক্ষা হয় না। ইভেন লাস্ট যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এমনও বলেছেন যে আমরা ভারতকে এমন কিছু দিয়েছি তারা আজীবন মনে রাখবে। তো আজীবন মনে রাখার নমুনাটা আমরা দেখেছি 5ই আগস্টে, যখন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছেন এবং সেই দেশে ওনাকে আশ্রয় দিয়েছেন। তো এই যে জায়গাগুলো আমরা দেখে এসেছি, অথবা একটা পক্ষ বারবার দেশপ্রেমের বয়ান মুখে ঠিকই তুলেছেন, কিন্তু দেশের অর্থকে বিদেশে পাচার করা, যেটা আমরা অনেকগুলো পরিসংখ্যান বা অনেকগুলো তথ্য উপাত্তের মধ্যে পেয়েছি যে বাংলাদেশের 4 বারের যে বাজেট, এই পরিমাণ অর্থই গত 15 বছরে শুধুমাত্র দেশের বাইরে পাচার হয়েছে, লুটপাট হয়েছে। তো তাহলে আসলে দেশপ্রেম যাদের মুখ থেকে আমরা শুনতাম বা শুনে আসছি, তাদের কাছ থেকে তাদের কর্মকাণ্ডগুলো আসলে থিওরিক্যাল প্র্যাকটিক্যালি কোনো ধরনের মিল ছিল না। তো এই জায়গা থেকে আমরা যেটা বলবো যে সত্যিকার অর্থে, যেমন আবরার ফাহাদের উদাহরণটা আমি দেশপ্রেমের জায়গায় নিয়ে আসতে চাই। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং পানি সন্ত্রাস, যেটা আমরাকে পানি সন্ত্রাসী আমি বলবো, তো এটার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন। বেশ কিছু অযৌক্তিক চুক্তির বিষয়ে তিনি কথা বলেছিলেন। তো তার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা, বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের মেধার সর্বোচ্চ যারা স্বাক্ষর রাখেন তারাই ভর্তি হন, তারাই সেখানে পড়াশোনা করতে আসছেন। তো তাদের হাতেই দেখা গেল যে তাদের সহপাঠী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এবং সেখানে এক ধরনের ধোঁয়া তোলা হয়েছে যে আবরার ফাহাদ হচ্ছে ছাত্র শিবির করেন, ছাত্র শিবিরের সাথে তিনি সম্পৃক্ত। আর ছাত্র শিবির যারা করে তাদের ভিতর দেশপ্রেম থাকে, তারা আধিপত্যবাদী অবস্থান নেয়, এজন্য তাকে পিটিয়ে হত্যা করা জায়েজ বা এ ধরনের একটা বয়ান তারা তৈরি করেছে। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয় যে দেশপ্রেম মানে হবে সত্যিকার অর্থে যে একটা কমিটমেন্টের জায়গা, একটা সততার জায়গা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বোল্ড স্টেটমেন্টের জায়গা, অবস্থানের জায়গা। অ্যাবসলিউটলি। আমি আপনাকে যে জায়গা থেকে কোয়েশ্চেন করছিলাম, আমি আপনার সাথে একটু কমপ্লিমেন্ট করি। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে একটা জেনারেশন তৈরি করা হয়েছে এই গত প্রায় 16 বছরে, যারা এটা মনে করতো যে আমি দেশের এই রাস্তাঘাটে চলাচলের সময় যদি আমি ট্রাফিক রুল মেনে চলি কিংবা জায়গা মতো ময়লা ফেলি, আমি মনে হয় দেশপ্রেমিক হয়ে গেলাম। কিন্তু তাদেরকে খুব ক্রিটিক্যালি এটা শেখানো হয় নাই যে তুমি তোমার অধিকারটুকু চেয়ে নেওয়া, ভোটের অধিকার, কথা বলার অধিকারটুকু চেয়ে নেওয়ার যেই আগ্রহ তোমার ভেতরে থাকবে, সেটাও দেশপ্রেমের একটা অংশ। মানে তাদেরকে বলেছে তোমরা হাতে হাত রেখে পৃথিবীর সবচেয়ে বড় ফ্ল্যাগ তৈরি করো, এটা দেশপ্রেম। এই যে একটা দেশপ্রেমের যে একটা অর্নামেন্টাল একটা বয়ান, একটা ন্যারেটিভ, এইটা আসলে লম্বা সময় তৈরি করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম তুমি যে এই দেশপ্রেমের অংশ হচ্ছে তুমি একজন সৎ আদর্শমান একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে তোমার যে ভোটাধিকার, এটাও হচ্ছে তোমার দেশপ্রেম চর্চার একটা অংশ। তুমি অন্যায়ের প্রতিবাদ করবা, সেটা যেই করো, এটা দেশপ্রেমের অংশ। এটাকে আসলে খুব ক্রিটিক্যালি দূরে সরাই ফেলা হয়েছে। এবং আমি মনে করছি যে আজকে এই স্বাধীনতা দিবসে এই দেশপ্রেমকে নিয়ে আমরা আরেকটু কথা বলবো। কারণ আমি স্টাডি যখন করছিলাম তখন দেখছিলাম যে বাংলাদেশ ছাত্র শিবিরের মিশন, ভিশন এবং অবজেক্টিভ বা উদ্দেশ্য যখন আমি স্টাডি করছিলাম, সেখানে ওয়ার্ডটা আছে। আপনি কি এই ভিশন স্টেটমেন্ট নিয়ে কিছু বলবেন কিনা বাংলাদেশ ছাত্র শিবিরের? অবশ্যই। আচ্ছা, প্রথমত বলবো হচ্ছে ছাত্র শিবিরের মিশন, ভিশন স্টেটমেন্ট আপনি বলেছেন। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যেটা আমাদের কর্মপদ্ধতি এবং সংবিধান উল্লেখ করা আছে যে আল্লাহর প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তো খুব বেসিক জায়গা থেকে সবার কাছে এটা মনে হতে পারে এটা মনে হয় কোনো ধর্মীয় স্টেটমেন্ট জাস্ট। তো আমি এটাকে একটু ব্যাখ্যা করতে চাই যে
মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাসটা আসলে শুধুমাত্র ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান বা কিছু ইবাদত, নামাজ, রোজা এর মধ্যে না, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অথবা আপনি যেখানে বসবাস করছেন, আপনার ফ্যামিলি, সোসাইটি, রাষ্ট্র, ইভেন আমি এখানে টোটাল বিশ্বটাকে ইনক্লুড করব, যে সর্বক্ষেত্রে আপনি একটা ইথিক্সের মধ্য দিয়ে যাবেন, এবং যে ইথিক্সটা ইতিমধ্যে বা যে মডেলটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি যে আদর্শের কথাটা বলেছেন, এবং এই আদর্শ দিয়ে তিনি একটা জাহিলিয়াত সমাজকে আলোকিত সমাজে রূপান্তর করেছেন। এটা শুধুমাত্র থিওরি দিয়ে তিনি করেন নাই, এবং সেই সমাজে আমরা দেখি সবচেয়ে হিংস্র মানুষটাও একেবারে সোনার মানুষে পরিণত হয়েছে, এবং সমাজে নিকৃষ্ট মানুষগুলো উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধনের মাধ্যমে। এটাকে আমরা আরেকটু ব্যাখ্যা আমাদের কর্মপদ্ধতি করেছে এই লক্ষ্য উদ্দেশ্যকে, সেটা হলো আল্লাহর এই জমিনে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সোদের উপর একটি সমাজ প্রতিষ্ঠা করা। দেখুন এখানে আপনি আগের যে আমাদের স্টেটমেন্টটা, এটার একটু এলাবোরেশনটা পাবেন, একটা ব্রডনেসটা এখানে পাবেন। যেমন এই যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এখানে মূল থিমটা কি ছিল? মূল থিমটা ছিল হচ্ছে যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আমাদের উপর বৈষম্য করা হচ্ছে। তো তার মানে হচ্ছে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করাটা, যেটা 2024 সালে এসে বাংলাদেশের ছাত্র সমাজ, সকল ছাত্র জনতার কাছে প্রাসঙ্গিক হয়েছে, ঠিক একই টার্গেটটা ছাত্র শিবির 19৭ সালে ঠিক করেছিল, যে আমরা এই সমাজ থেকে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই। মূলোচ্ছেদ করে এখানে সমাজটা কেমন হবে? সমাজটা হবে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সোদের উপর, সবাই তার ন্যায় বিচার পাবে। যেমনটা আপনি বলেছেন যে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারছি না, কিন্তু আমি বড় প্ল্যাগে অংশগ্রহণ করে আমার দেশপ্রেমকে সেখানেই শেষ করে দিচ্ছি। তো এই জায়গাটা আমরা হচ্ছে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সোদের উপর যে সমাজটা প্রতিষ্ঠিত হবে, এখানে কাউকে তার অধিকার নিয়ে আসলে টেনশন করতে হবে না, যে সে অধিকারের জন্য বড় নেতা যারা আছে সমাজে তাদের পিছনে পিছনে সে দৌড়াইতে থাকবে, কিন্তু তার কোনো ন্যায় বিচার পাবে না। সে আদালত পাড়ায় দৌড়াইতে থাকবে, কিন্তু কোনো ন্যায় বিচার পাবে না। শুধুমাত্র যার অর্থ আছে, টাকা আছে, সে অন্যায় করার পরেও বিচার থেকে পার পেয়ে যায়, আর যার অর্থ করি নেই সে অন্যায় না করার পরেও তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। তো এই যে সমাজ ব্যবস্থা, এটাকে আমরা টোটালি পরিবর্তন করে দিতে চাই। এখন এই পরিবর্তনের জন্য প্রয়োজন হচ্ছে কিছু মানুষ, দক্ষতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন মানুষ, যারা এই সমাজের পরিবর্তনের জন্য কার্যকর ভূমিকা রাখবে। এই জায়গায় এসে আমরা আমাদের ভিশনকে ঠিক করেছি যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। আমরা মনে করি এই তিনটি গুণের সমন্বয়ে যদি আমাদের যুব সমাজকে গড়ে তোলা যায়, ছাত্র সমাজকে গড়ে তোলা যায়, কারণ আজকে যারা ছাত্র অথবা যুবক, তারা কোনো না কোনোভাবে কিন্তু সমাজকে লিড করছে, এক্সিস্টিং অবস্থায় লিড করছে, আবার এরাই সামনের পুরো নেশনকে একটা ব্রড সেন্স থেকে লিড করবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই জন্য আমরা মনে করছি এদেরকে যদি আমরা সৎ হিসেবে তৈরি করতে পারি, এরপরে দক্ষতার জায়গায়, দেশপ্রেমের জায়গায় কম্বিনেশন করতে পারি, তাহলে এদের মধ্য দিয়ে হচ্ছে সমাজ থেকে আলটিমেটলি যে জুলুম নির্যাতন সেটা বিলুপ্ত হবে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর এটাকে আমরা মূলত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে সংজ্ঞায়ন করছি। অসাধারণ। ওকে, জি, আমার মনে হয় যে আমরা যদি একটু এইভাবে বলি যে মানে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার যে একটা ভিশন, যে ভিশন নিয়ে বাংলাদেশ ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, আজকে লম্বা সময়ের পথ পেরিয়েছে। এই ভিশনের যেই ওয়ার্ডিংগুলো আমরা দেখতে পেলাম, এইটাকে যখন আমরা ফাংশনালি যখন এক্সিকিউট করতে চাইবো, তখন তো আপনাদের নিশ্চয়ই কিছু কর্মপদ্ধতি আছে আর কি। সেই কর্মপদ্ধতিগুলো কিভাবে এই যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য সাপোর্ট করছে, আপনি যদি ওই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে একটু যদি আমাদেরকে একটু এনলাইটেন করেন আর কি। প্রথমত হচ্ছে আমরা যদি সততার কথা চিন্তা করি, সততা মানে হচ্ছে তার মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে, তার মধ্যে হচ্ছে তার দিকে তাকে কোরআন এবং সুন্নাহ বা আল্লাহর প্রতি যে কমিটমেন্টের জায়গা, সেটা খুব স্ট্রংলি তার মধ্যে তৈরি হবে। আমাদের টোটাল কার্যক্রমটা একজনকে প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে তৈরি করে, যেমন একজন মুসলিম আছে তিনি প্র্যাকটিক্যালি মুসলিম হবেন। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের তার কোরআন শিক্ষার যে বিষয়গুলো, কোরআন তালিম, কোরআন ক্লাস, এরপরে হচ্ছে তাকে গড়ে তোলার জন্য যেমন আমাদের সভ্যেদারি একটি প্রোগ্রাম রয়েছে, সভ্যেদারি প্রোগ্রামের মধ্য দিয়ে তার ভিতরে কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্টগুলো আমরা করে থাকি। এর মাধ্যমে তার একটা নৈতিক স্ট্রংনেস, একটা জায়গা তার মধ্যে তৈরি হয়। এরপর হচ্ছে আমরা যেটা করে থাকি যে আমাদের অনেক ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি,
লিডারশিপ ট্রেনিং ক্যাম্প থেকে শুরু করে এরপরে আদার্স আরও অনেকগুলো। তো এর মাধ্যমে তার ভিতরে সৎ গুণাবলীর বিকাশ। আমাদের আরেকটা বড় প্রজেক্ট হচ্ছে ব্যক্তিগত রিপোর্টিং একটা সিস্টেম আছে, অর্থাৎ একজন দৈনন্দিন কিভাবে করে তার টোটাল কার্যক্রমগুলোকে পরিচালনা করবে, এবং সেখানে আপনি পয়েন্টগুলো দেখলে পাবেন যে তাকে কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, সাহিত্য পড়তে হয়, এরপরে হচ্ছে তাকে তার পাঠ্যপুস্তক অধ্যয়ন করতে হয়, ক্লাসে উপস্থিত থাকতে হয়, এরপরে অর্থাৎ তার দুনিয়া এবং আখেরাতের সম্মিলিত একটা তার মধ্যে যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করার জন্য মূলত আমাদের সার্বিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। এরপরে দক্ষতার বিষয়ে যদি আমরা বলি যে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার পর একজন শিক্ষার্থী তিনি ধীরে ধীরে ওনার ভিতরে অনেক ধরনের কোয়ালিটি তৈরি হয়। এর মধ্যে একটা বড় কোয়ালিটি তার ভিতরে নেটওয়ার্কিং ক্যাপাসিটি তৈরি হয়, অর্থাৎ যেহেতু এখানে অনেক মানুষের সাথে তাকে মিশতে হয়, এরপরে হচ্ছে অনেক অঞ্চলের মানুষের সাথে মিশতে হয়, তো এই নেটওয়ার্কিং একটা বড় জায়গা তৈরি। এরপর লিডারশিপ কোয়ালিটি, তিনি উপশাখায় পরিচালনা করেন, এরপরে থানা দায়িত্ব পালন করেন, এভাবে ধাপে ধাপে তিনি যখন বিভিন্ন দায়িত্ব পালন করেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিগুলো অনেক বেশি বিল্ড আপ হয়। এরপরে তিনি অনেকগুলো প্রোগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে হয়, এর মধ্যে ওনার মধ্যে ম্যানেজেরিয়াল যে ক্যাপাসিটি প্রয়োজন বর্তমান দক্ষতার জন্য সেটা তার মধ্যে তৈরি হয়। এরপর আমরা যদি আরেকটু ব্রড লেভেলে যাই এই প্রসঙ্গটাতে, সেটা হলো যে আমাদের অনেকগুলো কার্যক্রম, যেমন ধরুন সাহিত্য বিভাগে আমাদের বেশ কিছু পত্রিকা বের হয়, শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, এরপরে হচ্ছে ছাত্রদের জন্য ছাত্র সংবাদ আমরা বের করে থাকি, এরপরে পার্সপেক্টিভ, ইউথ, এভাবে করে সাহিত্য চর্চার জায়গাটা তার মধ্যে আস্তে আস্তে করে বিল্ড আপ করা হয়, একটা দক্ষতার জায়গা তৈরি হয়। এরপর আমাদের কালচারাল অনেক ধরনের ইভেন্ট রয়েছে, অনেক ধরনের প্রশিক্ষণ রয়েছে, সেখানে তিনি সম্পৃক্ত হন। যারা হচ্ছে ডিবেটে পারদর্শী তাদেরকে নিয়ে ডিবেটের অনেক আয়োজন থাকে। এরপরে যারা সায়েন্সে আগ্রহী থাকে তাদেরকে সায়েন্স রিলেটেড ইস্যুতে আগ্রহী করার জন্য অনেক ধরনের প্রজেক্ট আমরা আয়োজন করে থাকি। এরপরে হচ্ছে কেউ এক জায়গাটা খুব স্ট্রং থাকবে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি, যেমন ধরুন আমরা ছোটোবেলায় যখন ছিলাম তো আমাদের আব্বা আম্মা বলতো যে বাবা মিথ্যা কথা বলিও না। তো ওই সময় তো আসলে মিথ্যা কথা বললেই কি হয় আর না বললেই কি হয়, এটা তো আসলে ধর্মীয় সেন্স বা হচ্ছে পরকালে গিয়ে কি শাস্তি হবে, এটা যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার চেয়ে বেশি ছিল যে কথাটা ছিল যে মিথ্যা কথা বলিও না, বললে তোমার দাঁত পড়ে যাবে। তো আমার দাঁত পড়ে যাবে এই একটা আশঙ্কা, এই জিনিসটা আমার মাথায় সেট হয়েছে, এই জন্য দেখা গেল যে মিথ্যা কথা বলতে গেলে ওই আব্বা আম্মার সেই কথাটা মনে পড়তে যায়, আল্লাহ আমার দাঁত পড়ে যায় কিনা আবার এই আশঙ্কায়। তো এই জন্য যে মানুষের জবাবদিহিতার যে জায়গাটা, আপনি দেখুন মানুষ কতক্ষণ সৎ থাকতে পারে, যতক্ষণ তার ভিতরে কোনো না কোনো একটা অদৃশ্য শক্তি তার মধ্যে কাজ করবে যে আমি আসলে যদি অসৎ হই বা আমি যে একটা কাজ করলাম এটা তো কোনো না একদিন কোনো কাউকে না কাউকে তো আমাকে জবাবদিহি করতে হবে। ধরুন আপনি হয়তো এখন আপনার খুব শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, আপনি কোনো একটা অন্যায় করার পরেও আপনি পার পেয়ে গেলেন, কিন্তু আপনাকে যদি এই বিশ্বাসটা আপনার অন্তরে যদি খুব স্ট্রং থাকে যে আসলে আমি যদি দুনিয়াতে শাস্তি নাও পাই, আখিরাতে তো আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই যে একটা অনুভূতি, জবাবদিহির অনুভূতি, আমি মনে করি এটা মানুষকে সৎ থাকতে সহযোগিতা করে। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এই সততার যে কর্মপদ্ধতি আমরা ঠিক করেছি সেটা হলো তিনি হয়তো ইসলামিক স্কলার হবেন, তার জন্য আমাদের সেই ব্যবস্থাপনাগুলো রয়েছে। তো এভাবে করে আসলে আমাদের টোটাল কার্যক্রমটাই হচ্ছে একজন শিক্ষার্থীকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমের মধ্য দিয়ে তিনি যেন নিজেকে যোগ্যতা সম্পন্ন হিসেবে তৈরি করতে পারেন, এই মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। ফ্যান্টাস্টিক। আমি আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আর আমি এই যে এই তিনটা স্পেসিফিক ভার্চুস, এই তিনটার যখন একটা কম্বিনেশন হয় তখন কি মানে অসাধারণ একটা পার্সোনালিটি তৈরি হয় যে একই সাথে দেশের জন্য প্রোডাক্টিভ। মানে আপনি যখন দক্ষতার কথা বলছেন তখন তো সে আসলে প্রোডাক্টিভ হচ্ছে, তার মানে সে হি ইজ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং ফর দ্য নেশন, এই জিনিসটা হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম যখন সততার কথা আসছে তখন তার ভ্যালুসগুলো ঠিক আছে। আমার মাথায় একটা নাম খুব ক্রিটিক্যালি আসছিল যখন আপনি বলছিলেন, সেটা সাকিব আল হাসান। আপনি দেখেন মানে খুব মজার ব্যাপার, সেদিন একটা ডিবেট দেখতে পাচ্ছিলাম যে একজন মানুষকে আলাদাভাবে বলতে হচ্ছে আমি সাকিব আল হাসানকে এই জন্য পছন্দ করি কারণ সে বাংলাদেশের মানে একজন 1 নম্বর অলরাউন্ডার, আবার এই জন্য পছন্দ করি না কারণ সে আসলে হচ্ছে ফ্যাসিবাদী গভর্নমেন্টের সাথে আসলে সে যুক্ত হচ্ছে, আবার এই জন্য পছন্দ করি না সে বেটিং করে। দেখেন কি অসাধারণ, এই যে ফ্যাসিবাদী সিস্টেমের সাথে নিজেকে ইনক্লুশনের কারণে দেশপ্রেমটা অনেক বড় কোয়েশ্চেন মার্ক হচ্ছে। অথচ সে খুব দক্ষ একটা মানুষ ছিল। অ্যাট দ্য সেম টাইম যখন তার এই বেটিংয়ের সাইটে সে যখন নিজেকে ইনভলভ করেছে তখন তার সততা নিয়ে কোয়েশ্চেন আসছে।
সো ওইটার সময় আমার কাছে মনে হচ্ছিল সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে একটা অসাধারণ একটা ন্যারেটিভ বাসিমি ছাত্র শিবির বলছে এবং সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে, এটা ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমরা দেখতেই পাই এটা যে যখন একটা মানুষ খুব দক্ষ হয় তখন সে আসলে দক্ষতার সাথে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টের ভিতরে ঢুকে অনলাইনে টাকাটা সরাই ফেলে, বিকজ তার মধ্যে তো বাকি দুটো জিনিস নাই। সো আমরা মনে করি যে ছাত্র শিবিরের যে ভিশন স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্টের উপরে আরও বেশি কনস্ট্রাকটিভ যদি বিল্ড আপটা থাকে, আমরা নিশ্চিত বাংলাদেশের সামনের দিনগুলো আমরা খুব সুন্দর একটা সময় দেখতে পাবো। কারণ আমরা বারবার বলি 16 বছর আগে, যার এখন বয়স অ্যারাউন্ড 25, তার তো 10 বছরের কম ছিল, সে বোঝার আগে লম্বা 16 বছর এই সংগঠন সম্পর্কে জানতে পারেনি। আমরা জিনিস ফিল করি, আমরা যেটা মিস করি সেটা হচ্ছে এই যে আপনি যে বিশাল বড়টা ছাত্র শিবিরের কর্মপদ্ধতি কার্যপ্রণালীগুলোর কথা বললেন, রাতের বেলা রাত জেগে ইবাদত করা থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে তাকে ফার্স্ট হওয়া যায়, এই যে বিশাল বড় একটা যাত্রা পথ, এই পথে একজন মানুষকে নেভিগেট করে তাকে একটা আদর্শ মানুষ হিসেবে তৈরি করার যে একটা কমপ্লিট সিস্টেম, আমার মনে হয় এইটার একটা প্রপার ডকুমেন্টেশন আসলে অনলাইন এগুলোতে থাকা দরকার, যেটা আমরা আসলে টপ টু বটম জানতে পারবো। খুব অসাধারণ। একটু অ্যাড করছি আপনার সাথে, সেটা হলো যে আমাদের একটা থিম আছে যে যেমন যিনি যেখানে যে পজিশনে থাকবেন সেখানে সবচেয়ে ভালো হবেন। তো এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যেমন আপনার অনেকগুলো ডেজিগনেশন আছে। যেমন আমি যদি চিন্তা করি আমি কারো না কারো সন্তান, আমি কারো না কারো ভাই, আমি কারো না কারো আত্মীয়, আবার আমি সমাজের একজন এন্টিটি, গুরুত্বপূর্ণ এন্টিটি, এবার আমি কারো না কারো বন্ধু। তো এভাবে করে আসলে তিনি প্রত্যেকটা জায়গায় সবচেয়ে ভালো মানুষ হবেন। যেমন ধরুন আমি যদি আমার পরিচয় দিই আমি ছাত্র, তাহলে আমার কাজ হবে যে ছাত্র হিসেবে আমি সবচেয়ে ভালো ছাত্র হব। আমার শিক্ষককে যদি প্রশ্ন করা হয় যে আপনার কাছে সবচেয়ে ভালো ছাত্রটাকে, তিনি যেন আমাকে খুঁজে পান, এমনভাবে ছাত্র শিবির তৈরি করবে। তার পিতামাতাকে প্রশ্ন করা হবে যে আপনার সন্তান আছে 5 জন 6 জন, এর মধ্যে আপনার কাছে মানে মার্কিং এর মধ্যে কাকে সবচেয়ে, পিতামাতার কাছে তো সব সন্তানই আদরের হবে, ভালোবাসার হবে, সবাই ভালো হবে, কিন্তু মার্কিং এর মধ্যে কাকে একটু এগিয়ে রাখবেন, তিনি যেন অবশ্যই ছাত্র শিবির যিনি করবেন তিনি যেন সেখানে এগিয়ে থাকেন। এরপর তার আত্মীয় স্বজনকে প্রশ্ন, আত্মীয় স্বজনের মধ্যে কাকে সবচেয়ে আপনার ভালো মনে হয়, যেন সবার মার্কিংটা আসে যে তিনি ছাত্র শিবির। এভাবে করে আমাদের মূল থিমটা হচ্ছে যে ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত হবে তারা প্রত্যেকটা জায়গায়, সেটা সততার দিক থেকে, তার দেশপ্রেমের দিক থেকে সবচেয়ে সর্বোচ্চটুকু তিনি দিবেন, সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে তিনি সবার কাছে নিজেকে উপস্থাপন করবেন, প্রতিষ্ঠিত করবেন। এটা আমাদের একটা সাধারণ মানে কনসেপচুয়ালি জায়গাটা খুবই অসাধারণ। একটা মানুষ যদি এই জায়গায় জাস্ট নেভিগেট করার চেষ্টা করে নিজের লাইফে, তখন সে আসলে মানে ইহকাল এবং পরকালে দুই জায়গাতে সাকসেসের যে ব্যাপারটা এনশিওর করা খুব সহজ হয়। আমি মানে আজকে যেহেতু আমরা এমন একটা দিন আলোচনা করছি, আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস, আমি ক্রিটিক্যালি দেশপ্রেম শব্দটা আবার একটু ব্যাক করতে চাই। আমি যদি একটু ওয়েস্টার্নের আপনার তাদের প্যাট্রিয়টিজমের যে কিছু স্বরূপ বলি, আমাদের মধ্যে একটা কিছু বেসিক ডিফারেন্সের কথা বলি। আমি খুব রিসার্চ করতে করতে দেখতাম যে ধরেন আমেরিকাতে, হ্যাঁ, তারা তো তাদের দেশপ্রেম একটা স্টাইল আছে। আমি দেখি যে তারা অনেক সময় তাদের শু, তারপরে স্যান্ডেল এগুলি বানাচ্ছে, ওটাতে তাদের পতাকা প্রিন্ট করা আছে, মানে যেটা আমরা বাংলাদেশে চিন্তাও করতে পারি না আসলে। সো দে হ্যাভ দেয়ার ওন স্টাইল অফ প্যাট্রিয়টিজম। তারা দেশপ্রেমকে বিভিন্নভাবে তারা এক্সপ্রেস করে। আমাদের কাছে কিন্তু দেশপ্রেম দেখবেন মাথায় পতাকা বাঁধা, যে মাথায় পতাকা বেঁধে হাঁটতেছে মানে সে দেশকে একটু বেশি ভালোবাসে, এই ধরনের কিছু মানে অর্নামেন্টেশন হয়েছে আর কি। যদি এটাই হয় সত্যি যে আমরা সবাই খুব দেশপ্রেমের ব্যাপারে খুব ইমোশনাল, খুবই আবেগী, বাংলাদেশের মানুষ পতাকাকে মানে ধরো একটা বইয়ের মতো করে শ্রদ্ধা করছে, এটা সবার জন্য আবেগের ব্যাপার, উই আর প্রিটি মাচ ওকে উইথ দ্যাট। বাট কোয়েশ্চেন হচ্ছে সেইরকম একটা দেশে যারা দেশপ্রেমের ব্যাপারে এত বেশি আবেগী, তারা ঠিক কিভাবে আবার দুর্নীতির যেই স্কেল, সে স্কেল 1 নম্বর হচ্ছে, কিভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলো তালিকায় থাকছে, একই সাথে দেশপ্রেমিক জাতি, একই সাথে দুর্নীতিগ্রস্ত একটা জাতি, এই দুইটা একসাথে কিভাবে সহাবস্থান করে, গ্যাপটা কোথায়? হ্যাঁ, কোয়েশ্চেনটা খুবই ক্রিটিক্যাল করেছেন। প্রথমত হচ্ছে আসলে পশ্চিমারা সবারই আসলে দেশপ্রেমের সিম্বলের জায়গায় এক একটা প্র্যাকটিস থাকতে পারে, এটা মানে নেশন টু নেশন ভ্যারি করে, এক একজন এক একভাবে সেটা প্রদর্শন করে। তো আপনি যেটা বলেছেন বাংলাদেশ হয়তো পতাকা আমরা বাঁধছি অথবা সবাই মিলে একটা পতাকা তৈরি করছি এই জায়গায়, তো এটাকে আমি ছোট করে দেখবো না, অবশ্যই এটা অনেক বড় বিষয়। তবে আমাদের আসলে মনস্তাত্ত্বিক দেশপ্রেমটা বেশ প্রয়োজন। আমি এখানে মনস্তাত্ত্বিক দেশপ্রেম বলবো এই অর্থে যে মন মগজে দেশপ্রেমকে স্থাপন করা, যে আমার কাছে যখনই দেশপ্রেমের কোনো একটা প্রশ্ন আসছে তখনই আসলে আমি নিজের স্বার্থকে অথবা নিজের ছোট কোনো ক্ষুদ্র যে একটা ইন্টারেস্টের জায়গা থেকে সেটাকে ওভারকাম করে দেশপ্রেমের প্রমাণটা দিতে পারছি কিনা।
এটা হচ্ছে একটা বড় ইস্যু। এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ওই অর্থে দেশপ্রেম ওরিয়েন্টেড করে গঠন করা হয়নি, অথবা সততার, যেটাকে আমরা দেশপ্রেমের অল্টারনেট বা সমানুপাতিক সততার ওরিয়েন্টেড করে গড়ে তোলা হয়নি। আমরা ব্রিটিশদের রেখে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশরা তো আমাদের জন্য শিক্ষা ব্যবস্থা তৈরি করছেন মূলত গোলামি করানোর জন্য, যে এমন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে পড়াশোনা করাবে যার মধ্য দিয়ে আমরা মনে করবো যে আমরা একটা চাকরি বাকরি পাইলাম, নিজেদেরকে অনেকটা যে চাকর প্রকৃতির একটা জায়গা নিয়ে যাওয়া। তো এর মধ্যে সন্তুষ্টি খুঁজে বেড়াতাম যে আমি ব্রিটিশদের অধীনে, ইংরেজদের অধীনে একটা চাকরি পাইছি, এটাই সমাজের সবচেয়ে বড় একটা ডেজিগনেশন বা স্ট্যাটাস হিসেবে ধরে নেওয়া হতো। এই মানসিকতা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কতটুকু বের হতে পারছি, স্বাধীনতার তো আমরা অর্জন করেছি ৭১-এ, এরপরে কতটুকু পেরেছি এটা নিয়েও যথেষ্ট পর্যালোচনার দাবি রাখে। এক্ষেত্রে আমাদের যেটা গ্যাপ, আমি যেটা মনে করি, কোনো টার্গেট ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম আমরা দাঁড় করাইনি। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন দেখবেন আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই, ক্লাস 1 থেকে হয়তো এসএসসি, ইন্টারমিডিয়েট, এরপরে অনার্স, মাস্টার্স বা পিএইচডি পড়াশোনা শেষ করছি। আসলে আমার গোলটা কি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে আমরা বলতে পারি না। আমাদের শিক্ষকদেরকে জিজ্ঞেস করলে হ্যাঁ তাদেরকে আমরা হচ্ছে পড়াশোনাতে একটা সার্টিফিকেট দিব, তার মানে একটা প্রসেস ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা সার্টিফিকেট পাওয়াটাই আমাদের মুখ্য হয়ে দাঁড়ায়। কিন্তু আমি আসলে দেশকে কিভাবে লিড করব, এখন এখানে দেখুন আজকে যদি দুর্নীতির যে সূচকের কথা আপনি উল্লেখ করেছেন, যে দুর্নীতিতে আমরা অনেক ফাস্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমরা এবার দেশপ্রেমের কথা বলতেছি, যখন 16ই ডিসেম্বর আসে বা 26শে মার্চ আসে, আমরাই পৃথিবীতে সবচেয়ে গেথে একটা রেজোনেন্সের মতো করে করা যায়। প্রবাবলি এটা খুব সুন্দর বড় একটা আয়োজন হতে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। আজকে এই স্বাধীনতা দিবসে লম্বা সময় আপনি আসলে খুব বিজি, তারপরে এই পডকাস্টের সময় দিয়েছেন, যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষের দিকে আগাতে চাই, বাট এই সামনের দিকে শেষে যাওয়ার আগে আপনার কাছে খুব ক্রিটিক্যালি আমি বাংলাদেশের যে ইয়ুথ কমিউনিটি আছে, ছাত্র সমাজ আছে, তাদের জন্য আমি জানতে চাই যে স্বাধীনতাকে উদযাপনের পাশাপাশি অর্থবহ স্বাধীনতা করে তোলার জন্য আসলে এই ছাত্র সমাজের, এই ইয়ুথ কমিউনিটির ভূমিকা কি, সে বিষয়ে আপনি আসলে তাদের দেশে কী বলতে চান? জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ইয়ুথরাই হচ্ছে বাংলাদেশের এই রিসেন্ট আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। শুধু এবারই না, ইতিপূর্বে বাংলাদেশের বড় যে আন্দোলনগুলো হয়েছে, সেটা 52 বলুন, এরপরে 69 বলুন, এরপরে হচ্ছে 71 বলুন, এরপর আমাদের 90-এর স্বৈরাচার আন্দোলনের সময় বলুন, ইতিপূর্বে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, সেখানে ইয়ুথরা এবং ছাত্ররা বড় ভূমিকা রেখেছিল। কোটা সংস্কার আন্দোলনটাও অনেক ধাপে ধাপে অনেকবারই হয়েছিল, সেখানেও ইয়ুথরা ভূমিকা রেখেছিল, এবং সর্বশেষ তো 2 আগস্ট সেটা আমাদের প্রমাণিত হলো। তো এই জায়গা থেকে যে ইয়ুথরা ঐক্যবদ্ধ থাকাটা বেশ ইম্পর্ট্যান্ট, এবং আমাদের যেটা ভীষণ যে সৎ দক্ষ দেশপ্রেম, এটা সমন্বয়টা ঘটানোটা বেশ জরুরি। অনেক সময় আমরা সততার পরিচয় দিচ্ছি, কিন্তু আমাদের ভিতরে দক্ষতা দেশপ্রেম তৈরি হচ্ছে না, অথবা আমি খুব দক্ষতার পরিচয় দিচ্ছি কিন্তু আমার সততা সেখানে খুব বেশি কাজ করছে না। তো এই জায়গা থেকে ইয়ুথদের প্রতি এবং যুব সমাজের প্রতি, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের প্রত্যেকটা হিস্ট্রিকে ওন করা। সবারই আসলে অবদান ছিল, সে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দেশপ্রেমের জায়গা থেকে যারাই অবদান রেখেছে, কারো অবদানকে ছোট করে দেখতে চাই না। আমরা প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিব। তবে যারা বিভিন্ন সময়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন এবং সত্যিকার অর্থে দেশকে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইটা যুব সমাজের জারি রাখতে হবে। এবং এই স্পিরিটটা আমরা যদি সম্মিলিতভাবে ধরে রাখতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা তো আসলে পেরেছি অনেক কিছু, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে ইয়ুথরা, যুব শক্তিরা বাংলাদেশে অনেক অসাধ্য কাজকে সাধ্য করেছে, এবং প্রত্যাশিত যে বাংলাদেশ, যে সবার বাংলাদেশ গড়ে তোলা বা ইনক্লুসিভের যে কথাগুলো অনেক বেশি আলোচনা এখন আসছে, সে জায়গা থেকে যদি আমরা উদারতার পরিচয় দিতে পারি, সততার জায়গায় ঠিক রাখতে পারি, এবং ইয়ুথরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, তাহলে নিঃসন্দেহে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। অসাধারণ জাহিদ ভাই। আজ আমরা বিশ্বাস করছি যে আপনি, আপনার কথায় বিভিন্ন সময় যে উঠে এসেছে যে সততার সাথে যদি দেশপ্রেমকে লালন করা যায়, কিংবা দেশপ্রেমের মাঝে যদি সততাকে লালন করা যায়, তাহলে অবশ্যই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো। যেমনটা আপনার ফেসবুক পোস্টে আমরা দেখতে পেয়েছি যে দেশপ্রেম এবং সততা একে অপরের সমানুপাতিক। আমরা চাই মানুষের ভেতরে দেশপ্রেম জাগ্রত হোক, আমরা চাই সততা জাগ্রত হোক, এবং একে অপরকে কমপ্লিমেন্ট করুক, একটা প্রোডাক্টিভ একটা সোশ্যাল ওয়েলফেয়ার
একটা বাংলাদেশ তৈরি হোক সবার জন্য। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।